আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন দলের কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ তদন্তে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছিল। গত 3 মাসেও সেই কমিটি কোনো প্রতিবেদন দেয়নি। আজকে প্রথম আলো নির্বাচিত খবরের এই আয়োজনে আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর হেড অফ ডিপ নিউজ রাজীব আহমেদ। রাজীব আহমেদ, আপনাকে স্বাগতম। রাজীব আহমেদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন দল রয়েছে সেখানে কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং তার পরপরই একটি 5 সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছিল। তো কোনো তদন্ত প্রতিবেদন কি এখনো দেওয়া হলো না কেন সেখান থেকে? দেখেন, এটা 3 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কোনো প্রতিবেদন জমা দেয়নি। আমরা এই বিষয়টি এখন যে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাহেব, ওনাকে জিজ্ঞেস করেছিলাম। উনি বলেছেন যে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম এবং কমিটির সদস্য সিফাতুল্লাহ বিদেশে সৌদি আরবে আছেন হজ পালনের জন্য। তারা দেশে ফেরার পর কমিটির প্রতিবেদন সম্পর্কে জানাতে পারবেন। আমিনুল ইসলাম স্বীকার করেছেন যে প্রতিবেদন দিতে দেরি হচ্ছে, এর কারণ কি সেটাও আমরা জিজ্ঞেস করেছিলাম। উনি বলেছেন অন্য কোনো কারণ নাই। এই যে তাজুল সাহেব, যে সাবেক চিফ প্রসিকিউটর, উনি দেশের বাইরে ছিলেন, এরপর কেউ কেউ হজ পালন করতে গেছেন। তো ওনারা বলছেন যে আসলে এই প্রতিবেদন দিতে দেরি করাটা কোনো পারপাসলি বা উদ্দেশ্য প্রণোদিত নয়, বিভিন্ন পরিস্থিতির কারণে হয়ে ওঠেনি। আচ্ছা, 3 মাসেও মানে একটা প্রতিবেদন না আসাটা কতটা গ্রহণযোগ্য? এটা মোটেও গ্রহণযোগ্য না। এটা একটা বড় ধরনের আলোচিত বিষয় যে প্রসিকিউশন দলের কোনো কোনো সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। আপনি জানেন যে প্রথম আলো 2010 এবং নেত্র নিউজ 10 মার্চ একটা যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। সেখানে আসামির জামিন করানোর বিনিময়ে টাকা চাওয়ার অভিযোগ ওঠে। তো এটা একটা বড় ঘটনা, বড় অভিযোগ। এই অভিযোগটার তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেই আমরা মনে করছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে আসলে ওনাদের মধ্যে একটা গাছহারা ভাব। উনি একজন বিদেশে আছেন এই জন্য তদন্ত হচ্ছে না, কেউ হজে গেছেন এই জন্য তদন্ত, এগুলো আসলে গ্রহণযোগ্য কথা নয়। যেটা মনে হচ্ছে, কেউ কেউ অনেকেই ধারণা করতে পারেন আসলে ওনারা বিষয়টি এড়িয়ে যেতে চাইছেন। ওনারা হয়তো তদন্ত প্রতিবেদনটা জমা দিতে চাইছেন না। এমনও হতে পারে যে আমাদের দেশে কি হয়, সাধারণত একটা ঘটনা ঘটলে একটা তদন্ত কমিটি গঠিত হয়, কমিটি অনেক সময় রিপোর্ট দেয় না, অনেক সময় রিপোর্ট দিলেও সেই রিপোর্ট প্রকাশিত হয় না এবং সেই অনুযায়ী কোনো ব্যবস্থাও নেওয়া হয় না। আচ্ছা, আমি যদি আপনাকে জানতে চাই যে আসলে অভিযোগগুলো কী ছিল, যদি একটু আমাদেরকে মনে করিয়ে দিতেন। অভিযোগ আসলে একাধিক ছিল। যেটা প্রথমে আমি বলছিলাম, যেটা সবচেয়ে বড় অভিযোগ এবং যেটার ক্ষেত্রে প্রথম আলো এবং নেত্র নিউজ প্রমাণও তুলে ধরেছিল যে 1 কোটি টাকা চাওয়ার বিষয়টা, সেটা হলো গিয়ে যে আপনার প্রসিকিউশন দলের সদস্য সাইমুম রেজা তালুকদার, তিনি এবিএম ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছে তাকে জামিন করিয়ে দেওয়ার বিনিময়ে টাকা চেয়েছিলেন, কোটি টাকা চেয়েছিলেন। ফজলে করিম, আপনি জানেন যে চট্টগ্রাম শহরে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি। তো সেটা ধরে প্রথম আলো এবং নেত্র নিউজ প্রতিবেদন প্রকাশ করে এবং আরও দু একটা গণমাধ্যমে এই প্রতিবেদন এসছে এবং সেখানে তাদের যে ফাঁস হওয়া যে কল রেকর্ড, সেই কল রেকর্ড কিন্তু প্রথম আলো এবং নেত্র নিউজ প্রকাশ করেছিল। কল রেকর্ড প্রকাশের পরে এই কল রেকর্ড যে সঠিক সেটাও কিন্তু প্রমাণিত হয়েছিল। তার মানে এটা একটা গুরুতর অভিযোগ। তো যার বিরুদ্ধে অভিযোগ, সাইমুম রেজা তালুকদার, তিনি তো পদত্যাগ করেছেন, তারপরে তদন্ত কেন? দেখেন, উনি পদত্যাগ করেছেন, ঠিক আছে, উনি প্রসিকিউশন দলে এখন আর নেই, কিন্তু বিষয়টা হলো একটা ঘুষ গ্রহণ কিন্তু শুধু একজন পদত্যাগ করলেন আর বিষয়টা নিষ্পত্তি হয়ে গেল তা কিন্তু না। এটা একটা বাংলাদেশের আইনে অপরাধ এবং প্রসিকিউশন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন দলে এই ধরনের ঘুষ চাওয়া, এটা কিন্তু আরও বড় অপরাধ এবং বড় চাঞ্চল্যকর ঘটনা। তো সেক্ষেত্রে সেই ওনার শুধু পদত্যাগ করেই উনি চলে যাবেন, এই ঘটনার বিচার হবে না, সেটা তো না। ওনাকে এই ঘটনার বিচার করতে হবে, ঘুষ গ্রহণের দাবির অভিযোগের বিচার করতে হবে এবং সেই জন্যই এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছিল। আচ্ছা, এখানে আর কোনো অভিযোগ ছিল কি? হ্যাঁ, আরও দুটি অভিযোগ আছে। যেমন ধরেন তাজুল ইসলাম, জনাব তাজুল ইসলাম, যিনি এই চিফ প্রসিকিউটর ছিলেন, উনি যেদিন বিএনপি সরকার আসার পরে ওনাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।
ওনার বিদায়ের দিনে কিন্তু আপনার প্রসিকিউশন দলের আরেক সদস্য বিএম সুলতান মাহমুদ, তিনি কিন্তু একটা অভিযোগ করেন, অভিযোগ করেন ফেসবুকে একটা বড় পোস্ট দিয়ে অভিযোগটা করেন, এবং সেই ফেসবুক পোস্টের পর ওনাকে জিজ্ঞেস করলেও উনি একই কথা বলেন। সেই অভিযোগটা কি ছিল সেটা তিনি বলেছিলেন যে চিফ প্রসিকিউটরের চেয়ারকে টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলামের নেতৃত্বাধীন সিন্ডিকেট। মানে উনি বলছেন যে তাজুল ইসলামের নেতৃত্বে কয়েকজন সিন্ডিকেট ছিল, সেই সিন্ডিকেট এই প্রসিকিউশন দলটাকে টাকা আয়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। যদিও তাজুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করেছিলেন, এবং আপনি জানেন যে উনি এই অভিযোগ তোলার আগেই ওনাকে প্রসিকিউশন দল থেকে সরিয়ে দেওয়ার জন্য তৎকালীন আইন মন্ত্রণালয় আইন উপদেষ্টাকে চিঠি লিখেছিলেন তাজুল ইসলাম, এবং তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেটা হলো একজন নিরাপত্তা প্রহরীকে মারধর, উদ্ধত আচরণ, গানম্যান নিয়ে মানুষকে হুমকি দেয়া, তারপরে আবার তার স্ত্রীকে মারধরের অভিযোগ তুলেছিলেন। আবার আরেকটা অভিযোগ ছিল যে উনি মামলার ভুক্তভোগী এবং যারা সাক্ষী আছেন তাদেরকে বাসায় ডেকে নিয়ে নানা ধরনের উল্টাপাল্টা পরামর্শ দিতেন। এইসব তো সেই ক্ষোভ থেকে বিএম সুলতান মাহমুদ এই অভিযোগ করে থাকতে পারেন, কিন্তু বিষয়টা হলো সেটা তদন্ত সাপেক্ষ। সুলতান মাহমুদ কিন্তু আরও অভিযোগ তুলেছিলেন যে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে যেমন রাজসাক্ষী বা অ্যাপ্রুভার বানানো হয়েছে, তারপরে হলো গিয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক আফজালুল হককে অ্যাপ্রুভার বানানো হয়েছে, রংপুরে আবু সাইদ হত্যাকাণ্ডে মানবরতা বিরোধী অপরাধের মামলা থেকে একজন পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, চানখারপুল এলাকায় গুলি চালানোর নির্দেশ দেওয়া একজন পুলিশ কর্মকর্তা আসামি না করে সাক্ষী করা হয়েছে। এগুলো করা হয়েছে, তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে এগুলো আসলে অর্থের বিনিময়ে করা হয়েছে, এবং একজনের রুমে একজন মানে একজন আসামির স্বজন যে ব্যাগ ভর্তি ভারী ব্যাগ নিয়ে এসেছিলেন, তিনি ইঙ্গিত দিয়েছেন যে সেই ব্যাগে টাকা ছিল, সেই অভিযোগও তিনি করেছিলেন। কিন্তু আরেকটা অভিযোগ ছিল যে সেটা করেছিলেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী মোহাম্মদ সম্রাট রুবায়েত, তার অভিযোগ ছিল যে জুলাই গণঅভ্যুত্থানের সময় যে এবিএম ফজলে করিম চৌধুরীকে মানে এই মামলা থেকে রক্ষার চেষ্টা হয়েছিল। তাজুল ইসলাম এই মামলায় ফজলে করিমের ছেলে ফারাজ করিম চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে দেননি, এরকম একটা অভিযোগ তিনি করেছিলেন। এটা নিয়ে প্রথম আলো অনলাইনে তখন একটা প্রতিবেদন প্রকাশিত হয়। কেউ কেউ তখন বলেছিল যে আসলে উনি অভিযোগটা প্রত্যাহার করে নিয়েছেন। আসলে কিন্তু উনি অভিযোগ প্রত্যাহার করেননি। উনি বলেছিলেন এই মামলা চলতে তার আপত্তি নেই, কিন্তু এই যে তাজুল ইসলামের বিরুদ্ধে যিনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগ তিনি কিন্তু সরাসরিভাবে বলেননি যে আমি তাজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নিলাম। এখন দেখেন অভিযোগ কিন্তু তাজুল ইসলাম, তামিম এদের বিরুদ্ধে করা হয়েছে, এর সত্য আমরা জানি না, কিন্তু আমরা জানি যে ওই সাইমুম রেজা তালুকদারের যে দুর্নীতির অভিযোগ সেটার কল রেকর্ড ফাঁস হয়েছে এবং কল রেকর্ড সঠিক হিসেবে প্রমাণিত হয়েছে। সুলতান মাহমুদের বিরুদ্ধে যে অভিযোগ আছে, যিনি যে চিঠি তাজুল ইসলাম লিখেছিলেন আইন মন্ত্রণালয়, সেই অভিযোগটা কিন্তু লিখিত, এবং তৎকালীন চিফ প্রসিকিউটর নিজে অভিযোগ করছেন। তো এই প্রত্যেকটা বিষয় আসলে তদন্তের মাধ্যমে এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে সত্যাসত্য উঠে আসা উচিত। কারণ হলো অভিযোগ আপনি নিষ্পত্তি না হলে সেটা কিন্তু মানুষের মনে নানা প্রশ্ন থেকে যাচ্ছে। আচ্ছা, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে তো তাজুল ইসলামকে ডাকার কথা ছিল। জি, ডাকার কথা ছিল, কিন্তু তাকে ডাকা হয়নি। এ বিষয়ে আমিনুল ইসলামকে আমরা যে চিফ প্রসিকিউটর তাকে জিজ্ঞেস করেছিলাম, যে উনি বলেছেন যে ওনাকে ডাকা না, ওনার সাথে আমরা আলাপ করব এবং আমি ওনার কাছে যাব অথবা আমি টেলিফোনে কথা বলবো। এখানে এনে জিজ্ঞাসাবাদ বা কোনো কথাবার্তা বলাটা আমার কাছে অসৌজন্য লাগে। তার ওনার এই বক্তব্যে একটু বোঝা যায় যে একটু সফট কর্নার তাজুল ইসলামের প্রতি আছে। হ্যাঁ, কিন্তু তদন্তে আসলে নির্মোহ থাকা উচিত। আচ্ছা, তদন্ত প্রতিবেদন জমা হওয়াটা আসলে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? দেখেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সময় যে অপরাধ হয়েছে, তার আগে যে গুম হয়েছে সেগুলোর বিচার হচ্ছে। এটা খুব বড় ঘটনা এবং সারা বিশ্বের নজর এই ট্রাইব্যুনালের দিকে আছে। এই ট্রাইব্যুনালে যে কোনো বিতর্ক সেই আসামি পক্ষকে সুবিধা দেবে। তো সেক্ষেত্রে যদি কোনো অভিযোগের সত্যতা থাকে সেটাকে তদন্ত করে প্রমাণ বের করে শাস্তি দেয়া, বিচার করা, এটাই গ্রহণযোগ্য।
না হলে কিন্তু আপনার প্রশ্ন থেকে যাবে এবং পুরো বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ তৈরি হবে যদি আপনি এই অ্যাম্বিগুইটিটা রাখেন। আরেকটা বিষয় হলো যে আপনি নিজের বিরুদ্ধে করা অভিযোগ যদি তদন্ত না করে অন্যের বিরুদ্ধে অভিযোগের বিচার করতে যান, সেটাও প্রশ্নবিদ্ধ হবে। কোনোভাবেই আসলে ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ দেওয়া যাবে না এবং এইসব অভিযোগের তদন্ত করতে হবে। ধন্যবাদ রাজীব আহমেদ, আজকে আমরা এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা তখন কথা বলছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।